কিন্তু প্রশ্ন হচ্ছে গণভোট যখন আপনি করলেন তখন আবার সংসদের অ্যাপ্রুভালের দরকার নাই তো, কারণ গণভোট ইটসেলফ একটা মানে কনস্টিটিউশনের অংশ, অর্থাৎ যেখানে জনগণ ভোট দিচ্ছে মানে ওটাই হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, কারণ ওইটার সাথে আবার আপনি বলতে পারেন না যে এই সংসদ সদস্যরা এটাকে অ্যাপ্রুভ করবে, তাহলে কি হলো, কন্ট্রাডিকশন হয়ে গেল তো। না টিটু ভাই, এখানে আপনার সাথে আমি একটু যোগ করি। এখানে যে জিনিসটা হচ্ছে, গণভোটটা হবে কেন? এই যে এই সরকারটা যে চলছে, মনে করেন এই যে ইন্টারিম সরকার, এই সরকারটা আপনার সুপ্রিম কোর্টের 106 ধারা মতে একটা অ্যাডভাইজারি দিয়ে এটা চলছে। ইট মাস্ট বি রেটিফাইড বাই দ্য নেক্সট পার্লামেন্ট, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং গণভোট আপনারা কেন করতেছে? গণভোট বলতেছে জুলাই সনদ সহ এই জিনিসগুলো আমরা চেঞ্জ করব, বাট এটা আইনে পরিণত হবে পার্লামেন্ট যখন এপ্রুভ করবে, এনেক্ট হবে। এই আইনটা তো এনেক্ট করতে হবে। তাহলে গণভোটের দরকার নেই তো? না, গণভোটের দরকার আছে। গণভোট কেন? না গণভোট, আপনি আমাকে বুঝান গণভোট কেন দরকার, আপনাকে বুঝাইতে হবে। জি, আমার প্রশ্ন হচ্ছে গণভোটটা হচ্ছে রায় নেওয়া, হ্যাঁ না, তুমি আমাকে চাও কি চাও না, হ্যাঁ চাই, হ্যাঁ দাও, চাই না, না দাও। তাহলে সিম্পলি এখন আপনি কল্পনা করেন সবাই না দিল, না দেওয়ার পরে আপনি কি ওটাকে রেকটিফাই করতে পারবেন জাতীয় সংসদে? রেটিফাই এরপরও করা যাবে। আমি আপনার সাথে পারবেন না করতে? না, আমি একটু পিছিয়ে যাই। আপনার কথা ঠিক আছে, আমি আপনি একটু পিছিয়ে যাই। পিছিয়ে যাবেন কেন? আপনাকে যদি গণভোটের প্রশ্ন আসে, গণভোটের প্রথমে আমাদের 72-এর সংবিধানে গণভোট ছিল না, প্রেসিডেন্ট জিয়া গণভোটটা ইন্ট্রোডিউস করছে। এখানে আবার ওই হাসিনা এটারে রহিত করছে। রহিত হওয়ার পরে এই যে কয়দিন আগে যে আবার সুপ্রিম কোর্ট রায় দিল ত্রয়োদশ বা পঞ্চদশ সংশোধনীর উপর, সেখানে কিছু কিছু ক্ষেত্রে গণভোট আবার অ্যাপ্লাইড হয়েছে। খেয়াল করেন, সব ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাইড হয় নাই। আচ্ছা, সব ক্ষেত্রে যদি অ্যাপ্লাইড না হয়, তাহলে এই যে গণভোট আপনি এখন নিচ্ছেন, এই ক্ষেত্রে কিন্তু গণভোট এখনো আপনার অ্যাপ্রুভ না, সেটা পার্লামেন্টে এনেক্ট করতে হবে। খেয়াল করেন আপনি। তাহলে আপনি বলতে চাচ্ছেন কিছু কিছু ক্ষেত্রে গণভোট, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের সংবিধানে গণভোটটা সব ক্ষেত্রে এখনো প্রযোজ্য না, মানে গণভোটই নেই, আছে কিছু কিছু ক্ষেত্রে। Structural change in the parliament must be, or structural change on মানে constitution must be ratified by a গণভোট। এটা নাই, এটা কিছু কিছু ক্ষেত্রে আছে, কিছু কিছু ক্ষেত্রে নাই, সব ক্ষেত্রে নাই। ওই যে হাসিনা এগুলো করছে, আচ্ছা, বুঝছেন না? কারণ হাসিনা তো এমনই করছে যে 1/3 বা 1/4 মানে কনস্টিটিউশন কোনোদিন কেউ চেঞ্জ করতে পারবে না। চিন্তা করেন, মানে আগামী পার্লামেন্ট কিছু করতে পারবে না এইরকম একটা আইন পর্যন্ত করছে, হুইচ ইজ টোটালি আনকনস্টিটিউশনাল এবং ইললিগাল। তো ফলে আমাদের পার্লামেন্টও কাটা, এই কনস্টিটিউশন তো কাটা মাইটা কিছু রাখে না টিটু ভাই। আপনি যদি এখন এগুলো পড়তে যান, এই যে রায় আজকে কি দিচ্ছে, কালকে কি দিচ্ছে, এগুলো যদি মিলাইতে যান, আপনার মাথা ঠিক থাকবে। অথচ সংবিধান কিন্তু ভেরি সিম্পল, এমন না যে কেউ বুঝবে না, ভেরি সিম্পল। কিন্তু এই যে বিভিন্ন অ্যামেন্ডমেন্ট কাটাছেড়ার কারণে এটা একদম হজবরল হয়েছে। তো আমি ওই দিন দেখতেছিলাম যে আমাদের গণভোটটা এই যে সুপ্রিম কোর্টের সর্বশেষ রায়ের পরে অনেক ক্ষেত্রে আসছে, এখনো কিছু কিছু ক্ষেত্রে আসে নাই। এবং এখন যেটা অনুষ্ঠিত হবে এটাতে কিন্তু এখনো আসে নাই। ফলে ইট মাস্ট বি এনেক্টেড ইভেন আফটার আপনার গণভোট, মানে রেফারেন্ডামের পরেও সেটা আমাদেরকে পার্লামেন্টে এনেক্ট করতে হবে। কারণ এই যে এই আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের আপনার যে আদেশ, সে যে গেজেট হয়েছে, সেখানে কিন্তু একটা কথা, এই যে যেটা বললেন, এই পার্লামেন্ট কিন্তু কনস্টিটিউশনাল পরিষদ হিসেবেও কাজ করবে 180 দিন। খেয়াল করেন, তার মানে কি, ওই যে 72-এ যে আমাদের যে পার্লামেন্ট ছিল, যে আপনার 70-এর নির্বাচনে এই যে পাকিস্তানের দুইটা পরিষদের মিলে গণপরিষদ বানাইছে না, একটা ছিল এমএনএ, একটা হচ্ছে এমপিএ। কারণ পাকিস্তানে তো দুইটা পার্লামেন্ট ছিল, একটা প্রাদেশিক, একটা ন্যাশনাল। এই দুইটা মিলে গণপরিষদ করে কনস্টিটিউশন বানাইছে 72-এটা। ঠিক এইবার পার্লামেন্ট থাকবে 5 বছর, কিন্তু প্রথম 180 দিন এটা আপনার কনস্টিটিউশনাল পরিষদ হিসেবে কাজ করবে, করে এই রেটিফিকেশন সবগুলো করে তারপর এটা ওই গণপরিষদের 180 দিনের মধ্যে গণপরিষদের যে কার্যপরিধি শেষ করে আবার পার্লামেন্ট হিসেবে চলে যাবে। এইটাই হচ্ছে
আপনার সোফার আমরা যেটা বুঝতে পারছি, এবং যদিও একটু কমপ্লেক্স, কারণ এখানে অনেকগুলো জিনিস জনগণকে আগেই বুঝাইতে হবে, তবে জনগণকে শুধু হ্যাঁ এবং না বলতে হবে। সেখানে আপনি জানেন 30টা না, এখানে একটা মজার জিনিস আমি বলি, আপনি মানে মজার জিনিস বলে কি, এখানে এগুলো আমার কাছে ওই যে বললাম না গজামিল মনে হয়েছে, তো আমি এটা গজামিল বলতে চাই না। তার কারণ হচ্ছে যে নিশ্চয়ই যেমন ধরেন বলছে যে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে নির্ধারিত প্রক্রিয়া গঠিত হবে। সংসদের নারী অংশগ্রহণ বাড়ানো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার শক্তিশালীকরণ সহ 30টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। এগুলো সব একমত ছিল কিন্তু, রাইট। গ, আচ্ছা এটা গ হলো। খ হচ্ছে আগামী সংসদে হবে 2 কক্ষ বিশিষ্ট, নিম্ন কক্ষের পাশাপাশি ভোটে আনুপাতিক 100 সদস্যের একটি উচ্চ কক্ষ থাকবে। সংবিধান সংশোধনের জন্য এই উচ্চ কক্ষের অনুমোদন বাধ্যতামূলক হবে। ঘ, জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই পুরো বিষয়টাই আমার কাছে একটু গজামিল মনে হয়েছে। আমি আপনাকে কেন গজামিল মনে হয়েছে? 4টা প্রশ্ন করলেন, 2টা উত্তর দিতে হবে, মানে কি হ্যাঁ না, মানে এটা একটু গজামিল হয়ে গেছে। না, আমি বলি আপনাকে, একটু গজামিল মনে হবে, কঠিন, মানে আমাদের সাধারণ মানুষের জন্য এগুলো বোঝা কঠিন, কোনো সন্দেহ নাই, ভেরি ডিফিকাল্ট। তবে আমি আপনাকে একটা কথা বলি টিটু ভাই, ধরেন একদম 90% পাইয়া মনে করেন হ্যাঁ হইলো, কিন্তু রাজনৈতিক দলগুলোর যদি সদিচ্ছা না থাকে কোনো কিছুই বাস্তবায়ন হবে না। কেন? আমি আপনাকে উদাহরণ দিই। আপনি জানেন না 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 না, আপনি যেটা বলছেন ঠিক আছে, তাই যদি হয় তাহলে জামায়াতে ইসলাম যে বলেছে, বা জামায়াতে ইসলাম সহ যে 8টি রাজনৈতিক দল বলেছে যে নির্বাচন অর্থাৎ এই মানে গণভোটটা আগে দিতে হবে, তাহলে তো ওরা ঠিক ছিল না। কেন? না, আমি আপনাকে বলি, গণভোট আগে বা পরে এটা আমি মনে করি উনি যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে এটা করছে। কেন জানেন? গণভোট আগে করা মানে হচ্ছে একটা খেওয়ার সৃষ্টি করা। ভাই কিরকম উদাহরণ দেন? উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি। আমি আরেকটা কথা বলে যাবো, এটা পরে বলবো। কারণ হলো আপনি ডিক্লেয়ার করে দিয়েছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন হবে, তারিখটা হয়তো 5 তারিখ 11 তারিখ আমরা শুনতেছি যে কোনো একটা দিন হবে, কিন্তু আপনি যদি এখন আরেকটা নির্বাচন, আমি ধরে নিলাম অন্য কোনো কিছু বাদ দিলাম, আরেকটা নির্বাচন যদি আপনি করতে যান এগেইনস্ট প্রধান বিরোধী দল, খেয়াল করেন প্রধান বিরোধী এটা চাচ্ছে না, প্রধান রাজনৈতিক দল, বিরোধী দল না, প্রধান রাজনৈতিক দল চাচ্ছে না, তাহলে কি হবে? কোনো কারণে যদি রাজনৈতিক দলটা যদি এটার বিরোধিতা করে, এটার পরিণতি কি হবে টিটু ভাই? খুবই খারাপ। নাম্বার 2, এক একটা নির্বাচন করা মানে হচ্ছে আপনার 3 থেকে 5 হাজার কোটি টাকা খরচ। আপনার কি সেই সামর্থ্য এখন আছে? আপনি 2 মাসের মধ্যে যদি ধরেন ডিসেম্বরে দিল, নভেম্বরে তো সম্ভব, ডিসেম্বরে দিল, আপনি কি এই যে দেশের যে রাজনৈতিক পরিস্থিতি, ভারতের যে আপনি একদম সব বাদ দেন, একদম খোলা মনে যে বাংলাদেশ নাগরিক হিসেবে চিন্তা করেন, 2টা নির্বাচন 2 মাসের মধ্যে, এটা পাগলের কিচ্ছা না? অসম্ভব ব্যাপার সেটা। একটা হচ্ছে রাজনৈতিকভাবে, একটা হচ্ছে অর্থনৈতিকভাবে, কোনোভাবেই এটা সম্ভব না, এবং নিরাপত্তাজনিত বিরাট ঝুঁকির মধ্যে থাকবে সেটা। এটা হচ্ছে আমার মত, সিরিয়াসলি। আর আপনাকে যে কথাটা বললাম, ধরেন আপনি যে বললেন না যে জুলাই সনদ এই হইলো সেই হইলো, ভোটে পাশ হইলো, নতুন পার্লামেন্ট হইলো, কিন্তু রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দল যদি আপনি সদিচ্ছা না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না। কেন? আমি আপনাকে উদাহরণ দিয়ে যে বলতে চাচ্ছিলাম সেটা হলো, আপনি জানেন 1999 সালে অনেক চড়াই উতরাই পার হয়ে মাজদার হোসেন মামলার বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপনার রায় দিছে যে মাজদার হোসেন মামলা মানে বিচার বিভাগের পৃথকীকরণ এবং স্বাধীনতা, এইটা আপনাকে
বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিয়েছে সরকারকে। খেয়াল করেন, 99 সালের ওই সময় আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ আরো 2 বছর ছিল, 1.5 বছর ছিল, আওয়ামী লীগ করে নাই। তারপরে 2001 থেকে বিএনপি আসলো, 2006 সাল পর্যন্ত বিএনপি করে নাই, করতে পারে নাই। তারপরে হাসিনা আপনার 16 বছর গেল, মধ্যখানে ওই যে লোক দেখানো টাইপের ওই যে আপনার মঈনুদ্দিন ফখরুদ্দিন কিছু করছে। আপনি জানেন যে মাজদার হোসেন মামলার পৃথকীকরণ স্বাধীনতা এখন করছে বলতেছে, কিন্তু বাস্তবায়িত হয়ে রেজাল্ট আমরা এখনো পর্যন্ত দেখিনি। এবং আমার এখনো মনে আছে, আমি আপনাকে স্মৃতি থেকে যদি বলতে পারি, 2001 থেকে 2006 বেগম খালেদা জিয়ার কোনো রকমের আপনার ইয়ে ছিল না, উনি বাস্তবায়ন করার জন্য নির্দেশ দিছে। কিন্তু আপনি জানেন সেই সময়ের যে আপনার বিউরোক্রেসি, আমার এখনো মনে, ডক্টর সাদাত হোসেন এখন মারা গেছে, ক্যাবিনেট সেক্রেটারি ছিলেন উনি, উনারা ছলে বলে কৌশলে কোনো অবস্থাতে এই আমলাতন্ত্র আপনার এই মাজদার হোসেন মামলা বাস্তবায়ন করতে দেন দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশের পরও। আচ্ছা, এখন আপনাকে কেন বলতেছি এটা, আপনি যদি রাজনৈতিক দলগুলোকে অ্যান্টাগোনাইজ করেন, বিশেষ করে বিএনপিকে যদি অ্যান্টাগোনাইজ করেন, আমি জামাত ইসলামের কথাও বলি, এই যে মিনিমাম কমন গ্রাউন্ডে আপনি এক হওয়ার পরে সামান্য 2-4টা ব্যাপার নিয়ে যে বাড়াবাড়ি, ভেরি ডেঞ্জারাস। আমরা এই বাড়াবাড়ির ফল 55 বছর 54 বছর স্বাধীনতার পরে আমরা পাচ্ছি। আজকে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত, হাসিনা শেখ মুজিবের কন্যা তার 14 গোষ্ঠী সহ আপনার বিতাড়িত। কেন? বাড়াবাড়ি। বাড়াবাড়ি কোনোদিন আপনাকে ভালো রেজাল্ট দেবে না, সেটা যে রাজনৈতিক দল হোক, আপনার পপুলারিটি যতই থাক। এই যে জামাতে ইসলামের কথা বলি, আপনারা যে এত বাড়াবাড়ি করতেছেন কেন, কি কারণ? আমি মনে করি একটাই কারণ, সেটা হচ্ছে একটা বার্গেনিং চিপ। তারা কিন্তু এখনো বিরোধী দল হইতে চায় না, সরকারি দলই হইতে চায়। বিএনপির সাথে উপরে যতই খেলুক, ভিতরে তারা হচ্ছে আসতে চায়। আপনি দেখেন না, আপনি জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান যত 3টা নির্বাচন, আমি এদিন ডেটা নিলাম, 12,000, 14,000, 15,000, এমনকি ধানের শেষ নিয়েও 15,000 ভোট পাইছে। তো এখন তারা এখানে হারলেও উচ্চকক্ষে গিয়ে এমপি হইতে পারবে, প্রপোর্শনে, এটা পিআর পদ্ধতিতে করবে। এটা আমি মনে করি ভালো করছে। তো এখন আপনি যদি সদিচ্ছা আপনার না থাকে, যদি রাজনৈতিক দলগুলো যদি সত্যিকার অর্থেই যদি এই যে জুলাই সনদ বাস্তবায়ন করতে না চায়, ইট উইল বি মোর ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট। তবে আমি মনে করি, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জুলাই সনদ নিয়ে যে যত কথা বলুক, বিশেষ করে বিএনপির বিরুদ্ধে অনেক কথা বলে, জুলাই সনদ বা জুলাই আন্দোলনের আগে থেকে 17-18 বছর ধরে সবচেয়ে বড় ভুক্তভোগী দল বিএনপি। এমনকি জুলাই অগাস্টে যে হত্যাকাণ্ড হাসিনা করছে, তার সিংহভাগ বিএনপির নেতাকর্মী, টিটু ভাই। এবং বিএনপিকে নিয়ে যেসব কথাবার্তা বলা হয়, জুলাই বাস্তবায়ন বা সংস্কার, এগুলো হচ্ছে সবগুলা মিথ্যা কথা, বাহুতাবাজির কথা। বিএনপি এগুলো বাস্তবায়ন অবশ্যই করতে বাধ্য। আর সংস্কারে কি করতে হবে, বিএনপির যে পার্টিসিপেশন, আপনি যদি ডেটাগুলো দেখেন, যদি এগুলো পড়েন, এমনকি ওয়েবসাইটে যদি আপনি যান, দেখেন বিএনপির যে পার্টিসিপেশন এবং বিএনপির যে ওখানে কমেন্ট, তারা যে কি পরিমাণ পড়াশোনা করছে, এগুলো নিয়ে যে আপনার গবেষণা করছে, অন্য কোনো রাজনৈতিক দল তার ধারে কাছেও নেই। কারণ দেশ পরিচালনা করার জন্য তাদের যে অভিজ্ঞতা, তারা যে ভবিষ্যতে আরো কি করবে, বিএনপি ধোয়া তুলসী পাতা না। বিএনপির অনেক সমালোচনা আছে, আমরা করব, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটাই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। এবং তারা ক্যাটাগরিক্যালি অনেকগুলো, তাদের সাথে আমি ব্যক্তিগতভাবে দ্বিমত পোষণ করি। যেমন পিআর পদ্ধতি উচ্চকক্ষে এটা হতে পারে, এটা বিএনপি রাজি হয় না। আমি মনে করছি ইট ওয়াজ রং। এবং এটা জুলাই সনদে না থাকলেও ডক্টর ইউনূস সাহেব, আমি মনে করি দেশের সাথে এটা করছে, এটা ভালো করছে। এবং এটা বলে আমি শেষ করি টিটু ভাই আপাতত, সেটা হচ্ছে 13ই নভেম্বরের ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের ভাষণের পরে আমি মনে করি রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে 2টা রাজনৈতিক দল বিএনপি এবং জামাতের মধ্যে, আমি মনে করি দূরত্ব কমে আসছে আমার হিসাবে, এবং সেটা আরো কমে যাবে। এবং আমি সবার কাছে অনুরোধ করব, আপনারা নির্বাচনের প্রস্তুতি নেন এবং সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয়। প্রধান 2 রাজনৈতিক দল ছাড়া এটা সম্ভব না। না, আপনি চমৎকার করে বললেন, কিন্তু শেষে যে কথাটা বললেন এটার সাথে আমি একমত।